Hello students, welcome to Sumon Master Class YouTube channel. রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 365 পেজ থেকে 5 নম্বর মডেল স্কুল বারডুয়ান CMS হাই স্কুলের বিভিন্ন দাগের সম্পূর্ণ ভিডিওটি আমরা আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন বিভাগ ক থেকে, স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো প্রোটিস্টা। মোলাস্কার চর্বণের সাহায্যকারী অংশটির নাম হলো কি র্যাডুলা। প্রদত্ত জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ইস্ট, ইউক্রিনা, ডায়াটম, লাইকেন, ব্যাসিলাস, মাশরুম, পেনিসিলিয়াম, রাইজোবিয়াম, মিউকর। এগুলোর মধ্যে ইস্ট, লাইকেন, মাশরুম, পেনিসিলিয়াম, মিউকর এই পাঁচটি হলো ছত্রাক বা ফাঞ্জি রাজ্যভুক্ত। কোন কলার কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর থাকে না, মানে কোষান্তর রন্ধ্র বা ফাঁকা জায়গা থাকে না, এবং কোষগুলো বিভাজনক্ষম? উত্তরটি হচ্ছে ভাজক কলা। টেনোপ্লাস্ট দেখতে পাওয়া যায় কোষ গহ্বরে, এটি নিয়ে আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি। ত্বকের নিচে দেখা যায় অ্যারিওলার কলা। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তুটির নাম হলো সাইট্রিক অ্যাসিড। বদ্ধ সংবহন দেখা যায় এমন একটি প্রাণীর নাম হলো কেঁচো। প্রদত্তগুলির মধ্যে যেটি উপক্ষার নয় সেটি হলো রজন। বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় সেটি হলো টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগে। অ্যান্টিবডির পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 4টি। আমরা জানি যে দুটো ভারী শৃঙ্খল এবং দুটো হালকা শৃঙ্খল, এই করে মোট 4টি পলিপেপটাইড শৃঙ্খল। পরের প্রশ্ন, প্রদত্ত কোন রোগে লগচ এবং প্যারালাইসিস দেখা যায়? উত্তরটি হচ্ছে টিটেনাস। ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে পুনরায় গঠন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো সিলভিকালচার। প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটির নাম হলো ক্লোরেল্লা। জীবের বসবাস রীতি সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ইকোলজি। বিভাগ খ থেকে প্রথম প্রশ্ন দেখব আমরা। জল সংবহনতন্ত্র একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। শ্বেত রক্তকণিকা দ্বারা জীবাণু আগ্রাসন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সম্পন্ন হয়। এটি নিউট্রোফিল এবং মনোসাইট শ্বেত রক্তকণিকা সাহায্য করে। তাহলে পদ্ধতিটির নাম হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। খরগোশ কপ্রোফ্যাগি পদ্ধতিতে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে বা মলভোজী যাকে বলা হয় বাংলাতে। ধৌতকরণের প্রধান উপাদানটি হলো জল, সাবান বা ডিটারজেন্টও আমরা লিখতে পারি এখানে, এবং জীবাণুনাশক। আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টিকে বলা হয় কমিউনিটি। খাদ্য জালের গঠনগত এককগুলি হলো কতগুলো খাদ্য শৃঙ্খল। বহিকঙ্কাল, হিমশিল এবং সন্ধির পথ নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। কথাটি মিথ্যা। এই সমস্ত অংশগুলো হলো আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণীর পর্বের বৈশিষ্ট্য। এন্ডোপ্লাজমিক জালিকা শাখা প্রশাখাযুক্ত এবং একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, যা থেকে অন্যান্য অঙ্গাণু সৃষ্টি হয়। কথাটি কিন্তু সত্য। আমরা উত্তরটি একবার দেখে নেব। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস, গলগি বডি, লাইসোজোম প্রভৃতির পর্দা গঠনে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সাহায্য করে। অর্থাৎ এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো গঠনে কিছু না ভাবে সাহায্য করেছে। জল পরিবহনের সাইটোপ্লাজমীয় পথ সিমপ্লাস্ট নামে পরিচিত। দেখো, অনেকগুলো উদ্ভিদ কোষের পাশাপাশি অবস্থানের ফলে কোষগুলোর প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে, অর্থাৎ সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র, তার মধ্য দিয়ে যে সাইটোপ্লাজমীয় পথে মূলরম দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে সিমপ্লাস্ট। পরের প্রশ্ন, গ্লোমেরুলাসে রক্তের পরাপরিস্রাবণ এবং খনিজ আয়নের সক্রিয় শোষণ ঘটে। কথাটি মিথ্যা, কারণ দেখো, গ্লোমেরুলাসে রক্তের পরাপরিস্রাবণ ঘটে এই কথাটি সত্য, কিন্তু খনিজ আয়নের সক্রিয় শোষণ ঘটে না। এই কাজটা বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশে সম্পন্ন হয়। উষ্ণতা জীবের বর্ণ, আচরণ এবং বিস্তার নিয়ন্ত্রণ করে এই কথাটি কিন্তু সত্য। বি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতা গড়ে তোলে এই কথাটি মিথ্যা। বি লিম্ফোসাইট রসভিত্তিক অনাক্রমতা গড়ে তুলতে সাহায্য করে। চারের দাগে আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখে নেব। শ্রেণী এবং গণের মধ্যবর্তী ট্যাক্সোনমিক স্তরটির নাম হলো বর্গ। আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারকটির নাম হলো সাইটোসিন এবং ইউরাসিল। সক্রিয় পরিবহন এটিপির উপর নির্ভর করে সম্পন্ন হয়। প্লাসেন্টা অতিক্রমে সক্ষম অ্যান্টিবডির নাম হলো আইজিজি, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি। বিটি ব্যাকটেরিয়া, যা থুরিসাইটিক নামক পতঙ্গদের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। দূরবর্তী সংবর্ত নালিকা, যা কিনা জলের নিষ্ক্রিয় পুনঃশোষণে সাহায্য করে।
পাঁচের দাগের প্রথম প্রশ্ন দেখব আমরা। বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, মোনেরা এবং প্লান্টি। এই উত্তরটি হচ্ছে মোনেরা। তার কারণ মোনেরাই একমাত্র মানে রাজ্য যেখানে সমস্ত প্রাণীরা প্রোক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে, বাকিরা সব ইউক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে। কোন খনিজ মৌলটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়? উত্তরটি হচ্ছে ফসফরাস। দেখে নাও, কোন খনিজ মৌলের অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়? উত্তরটি হচ্ছে ফসফরাস। শব্দজোড়া শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা যদি শ্বাসবায়ু পরিবহন করে, তাহলে হোয়াইট ব্লাড কর্পাসেল বা ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে। ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি? ম্যালেরিয়া রোগের বাহকের নাম হলো স্ত্রী অ্যানোফিলিস মশকি। আর এই জন্য এই মশকিটা প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবাণুটাকে বহন করে, যার জন্য মানবদেহে ম্যালেরিয়া রোগ হয়। তাহলে বাহকের নাম কি হলো? বাহকটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে নিয়ে লেখো। উত্তরটি হচ্ছে বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, যার মধ্যে খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, পরিপোষক চক্র সবগুলো সম্পন্ন হয়। আপেল, পেয়ারা এবং নাশপাতি ফলের শ্বাসে কোন উদ্ভিদ করা থাকে? উত্তরটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। সকল কর্ডাটা প্রাণীদের নার্ভ কর্ডের বিশেষত্ব কি? দেখো, নার্ভ কর্ডের বৈশিষ্ট্য, সমস্ত কর্ডাটা বর্গভুক্ত প্রাণীদের নার্ভ কর্ডের বৈশিষ্ট্য তোমরা লিখবে এভাবে যে দেহের পৃষ্ঠীয় দেশে ফাঁপা স্নায়বিক অংশ যা উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু উত্তরটাকে সম্পূর্ণ করবে। পরের প্রশ্নে বলা হচ্ছে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে? আমরা জানি যে এসে নোটকে বলা হয় হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার এবং রিজার্ভ পেসমেকার বলা হয় এভি নোটকে। তোমরা পেসমেকার কাকে বলা হয় শুধু বলবে এসে নোটকে, যার স্পন্দনের ফলে মানবদেহে 70 থেকে 80 বার হৃদস্পন্দন সৃষ্টি হয়। বিভাগ গ থেকে দেখব প্রথম প্রশ্ন, কন্ট্রিকথিস এবং অস্ট্রিকথিসের মধ্যে প্রদত্ত বৈশিষ্ট্যের নিরিখে পার্থক্য নিরূপণ করো। দেখো, কন্ট্রিকথিস এবং হচ্ছে অস্ট্রিকথিস। আঁশ, কন্ট্রিকথিসের আঁশ হচ্ছে প্লাকোয়েড আঁশ দ্বারা আবৃত, আর অস্ট্রিকথিসের আঁশ হলো সাইক্লয়েড, টিনয়েড, গ্যানোয়েড প্রভৃতি আঁশ দ্বারা আবৃত। লেজ, এদের লেজ হচ্ছে হেটেরো সার্কাল, অর্থাৎ উপরের অংশটা বড়, নিচের অংশটা ছোট। আর অস্ট্রিকথিসের লেজ হলো হোমো সার্কাল, দুটো অংশই কিন্তু সমান। হোয়াইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কী কী? বিজ্ঞানী হোয়াইটেকারের রবার্ট হার্ডিং হোয়াইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মূল ভিত্তিগুলো ছিল কোষ গঠনের জটিলতা, জীবের দেহ গঠনের জটিলতা, জীবের খাদ্য গ্রহণের পদ্ধতি, বাস্তুতান্ত্রিক ভূমিকা এবং জাতিজনিগত সম্পর্ক। তোমরা এভাবে পয়েন্ট করে করে উপর নিচে উত্তরটি লিখে সম্পূর্ণ করবে। মোলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম পয়েন্ট হিসেবে লিখবে দেহ সংগঠন। দেখো, বহুকোষী, ট্রিপ্লোপ্লাস্টিক এবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি বলবো তোমাদের এই গমনাঙ্গ এবং শ্বাসঙ্গ, এই 3টি পয়েন্টকে ডেসক্রিপশন করার জন্য। গমনাঙ্গ কি রয়েছে না অঙ্কীয় মাংসল পথ, যার সাহায্যে গমন করতে পারে। শ্বাসঙ্গ কি না ফুলকা বা টিনিডিয়াম, জলজ প্রাণীদের ক্ষেত্রে এবং স্থলজ প্রাণীদের ক্ষেত্রে ফুসফুসীয় থলি শ্বাস কার্যে সাহায্য করে। এইভাবে 3টি পয়েন্ট বা 4টি পয়েন্ট লিখে তোমরা পয়েন্টগুলোকে ডেসক্রিপশন করবে। অণুজীব সারের গুরুত্বগুলি লেখো। দেখো, অণুজীব সারের গুরুত্ব কি বলা হয়েছে না অণুজীব সার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, মাটিকে উর্বর করে তোলে। 2 নম্বর পয়েন্টে অণুজীব সার মাটিতে সালফেট, ফসফেট এবং অন্যান্য খনিজ পদার্থকে দ্রবীভূত করে উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে। 3 নম্বরে অণুজীব সার বংশবিস্তারের মাধ্যমে জমিতে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং ফলে অন্যান্য সারের তুলনায় কম ব্যয়সাধ্য হয়ে ওঠে। এইভাবে পয়েন্টগুলোকে উপর নিচে লিখে তোমরা উত্তরটি লিখে। মানবদেহে লিপিডের 2টি গুরুত্ব লেখো। দেখো, লিপিড বা ফ্যাট এর গুরুত্ব 1 নম্বর হচ্ছে শক্তির উৎস, খাদ্যের সঞ্চয় ভাণ্ডার, তাপ নিরোধক এবং কোন কোন ভিটামিনকে দ্রবীভূত করতে সাহায্য করে। এই 4টা পয়েন্ট লিখে তোমরা ডিসক্রিপশন করলে উত্তরটি কিন্তু সম্পূর্ণ হবে। যেহেতু দুটো বলেছি তাই দুটো পয়েন্ট লিখলেই হবে। লাইসোজোমের বহুরূপতা বলতে কি বোঝো? দেখো, লাইসোজোমের বহুরূপতা বলতে কি বোঝো? কার্যত অবস্থায় লাইসোজোমের আকৃতিগত এবং শারীরবৃত্তীয় বিভিন্ন প্রকারের পরিবর্তন দেখা যায়। এই ঘটনার কারণে লাইসোজোমকে বহুরূপতা বা এই ঘটনাটিকে বলা হয় লাইসোজোমের বহুরূপতা। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল গঠন বিশেষত্বগুলো লেখো। দেখো, বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। আমি বলবো তোমাদেরকে এই 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট সঙ্গে 5 নম্বর পয়েন্ট অল্প একটু লিখতে হবে। আর এখানে যে 6 নম্বর পয়েন্টটি রয়েছে সেই 6 নম্বর পয়েন্টটি লিখে ডেসক্রিপশন করলেই হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও।
কি বলা হচ্ছে, সিঙ্গার এবং নিকলসনের তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, কোষ পর্দার তরল মোজাইক গঠনে প্রোটিন অণুগুলো লিপিড সমুদ্রের মধ্যে ভাসমান বরফের মতো উপস্থিত থাকে। দেখতে পাচ্ছ যে হলুদ রঙের অংশটা হচ্ছে লিপিড, যার মধ্যে কেমনভাবে লিপিডটা ছড়ানো রয়েছে, এর মধ্যে প্রোটিনগুলো কোথাও বাইরে কোথাও ভিতরে ঢুকে রয়েছে, এরকমভাবে ভাসমান অবস্থায় রয়েছে। কে রয়েছে? এই প্রোটিন অণুগুলো, এই যে প্রোটিনগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এরপর লিপিড অবিচ্ছিন্নভাবে একটি দ্বিস্তরীয় গঠন তৈরি করেছে। দেখো, এই যে দুটো স্তর, এটা একটা স্তর, এই জায়গাটা হচ্ছে একটা স্তর, আর এইটা একটা স্তর, দুটো স্তরের মধ্যে লিপিডটা দ্বিস্তরীয় গঠন তৈরি করেছে। এরপর 4 নম্বর পয়েন্টটাকে তোমরা লিখবে। কি বলা হয়েছে না, প্রোটিন অণুগুলো গ্লোবিউলার প্রকৃতির হয়ে থাকে এবং দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বহিস্থ প্রোটিন এবং অপর একটা হলো অন্তস্থ প্রোটিন। বহিস্থ প্রোটিন অণুগুলো লিপিড অণুর পোলার প্রান্তের সঙ্গে অথবা অন্তস্থ প্রোটিনের প্রান্তদেশের সঙ্গে দুর্বল ইলেকট্রোস্ট্যাটিক বা আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত থাকে, এই কথাটা তোমরা লিখবে। আর 6 নম্বর যে পয়েন্টটা খুব 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট, কি বলা হচ্ছে, অন্তস্থ প্রোটিন অণুগুলো লিপিড দ্বিস্তরের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে মোজাইক দানার মতো প্রথিত থাকে। দেখো গঠনটা কীরকম, এই যে এই লিপিড স্তরের মধ্যে প্রোটিনগুলো কোথাও আংশিকভাবে ঢুকেছে, কোথাও সম্পূর্ণভাবে ঢুকেছে, এইভাবে মোজাইক দানার মতো সম্পূর্ণরূপে কী হচ্ছে, প্রথিত হয়েছে, গাঁথা রয়েছে। তাই এইটি হলো কোষ পর্দার সিঙ্গার এবং নিকলসনের কোষ পর্দার তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেলের বিশেষত্ব। তোমরা এভাবে কিন্তু এটাকে লিখবে, কোনো ছবি আঁকার প্রয়োজন নেই 2 নম্বরের জন্য। 8 দাগের প্রশ্নে বলা হয়েছে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে দুটি পার্থক্য লেখো। যেহেতু দুটো পার্থক্য লিখতে বলেছি, আমি বলবো তোমাদের এই অবস্থান পয়েন্টটা এবং তার সঙ্গে সঙ্গে সংকোচন। দেখো, অবস্থানে বলা হয়েছে ঐচ্ছিক পেশি অস্থি সংলগ্ন স্থানে অবস্থান করে, আর অনৈচ্ছিক পেশি দেহের আন্তর্যন্ত্রে যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত, রক্তবাহে অবস্থান করে। সংকোচন, এটা হচ্ছে যেহেতু ঐচ্ছিক তাই ব্যক্তির ইচ্ছাধীনে সম্পন্ন হবে, আর অনৈচ্ছিক তাই ব্যক্তির ইচ্ছাধীনে সম্পন্ন হয় না। ইন্টারফেরন কাকে বলে? ভাইরাস আক্রান্ত দেহকোষ থেকে নিঃসৃত যে বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন অন্যান্য সজীব কলাকোষকে ভাইরাস আক্রমণের হাত থেকে রক্ষা করে, তাকেই বলা হয় ইন্টারফেরন। গ্লাইকোলাইসিসে একটি বিক্রিয়া লেখো যেখানে এটিপি ব্যবহৃত হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি তোমরা একবার দেখে নাও। এই প্রক্রিয়ায় এবার খেয়াল করো যে এই জায়গাতে, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যেখানে উৎপন্ন হচ্ছে, কিংবা গ্লুকোজ 6 ফসফেট থেকে যেখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হচ্ছে, এই জায়গাটাতেই এটিপিটা ব্যবহার হয়ে এডিপি উৎপন্ন হচ্ছে, এটিপি থেকে এডিপি পরিণত হচ্ছে। তাই তোমরা লিখবে এভাবে, গ্লাইকোলাইসিসের প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়, এই দুটো পর্যায়ে এক অণু গ্লুকোজ উৎসেচকের সহায়তায়, এখানে যদি উৎসেচক রয়েছে তাই উৎসেচকের নামটা হচ্ছে হেক্সোকাইনেজ, এইরকম উৎসেচকের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপাদনের মাধ্যমে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হয়। পর্যায়টি সম্পন্ন হতে 2 অণু এটিপি ব্যবহৃত হয়, তাহলে এটিপি ব্যবহার করে সম্পন্ন হলো। তো এই জায়গাটা তোমরা কিন্তু উল্লেখ করবে, ওই বিক্রিয়াটা দেওয়ার পর এই কথাটা তোমরা লিখবে। রক্ততঞ্চন প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করো। দেখো, রক্ততঞ্চনের পর্যায়গুলো আলোচনা করা হয়েছে। পর্যায় 3টি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। প্রথম পর্যায়ে বলা হচ্ছে ক্ষতস্থান থেকে রক্তপাতের সময় ক্ষতিগ্রস্ত কলাকোষ এবং রক্তস্থিত অনুচক্রিকা রক্তবাহের ওই ক্ষত অংশের সংস্পর্শে ভেঙে যায় এবং ক্ষতস্থানে থ্রম্বোপ্লাস্টিন নির্গত করে। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাহায্যে প্রথ্রম্বিনেজ নামক উৎসেচক গঠন করে। দেখো, বিক্রিয়াটা দেওয়া রয়েছে, এই বিক্রিয়া তোমরা লিখবে। দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এই প্রথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়াকে নষ্ট করে এবং রক্তরসের মধ্যে থাকা নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করতে সাহায্য করে। দেখো, এই যে লেখা আছে প্রথ্রম্বিন ক্যালসিয়াম আয়ন এবং প্রথ্রম্বিনেজ উৎসেচকের প্রভাবে সক্রিয় থ্রম্বিনে পরিণত হলো। তৃতীয় পর্যায়ে বলা হচ্ছে সক্রিয় থ্রম্বিন উৎসেচক আবার রক্তরসের মধ্যে থাকা দ্রবণীয় ফাইব্রিনোজেনকে পটাশিয়াম আয়ন, এই পটাশিয়াম ভিটামিন কে এবং ক্যালসিয়াম, এই দুটোর উপস্থিতিতে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করছে। যেহেতু এটা দ্রবণীয় ছিল, মানে রক্তের মধ্যে মিশেছিল, যেই না তাকে অদ্রবণীয় করলো, রক্তের সঙ্গে মিশতে পারলো না, এইভাবে কি হবে না ক্ষতস্থানের মুখটায় জমাট বা তঞ্চন পিণ্ড আস্তে আস্তে করে ফাইব্রিন জালক সৃষ্টি করবে, দিয়ে তঞ্চন পিণ্ড তৈরি করবে। এইভাবে তোমরা 3টি পর্যায়কে লিখবে। সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতা উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো।
সক্রিয় অনাক্রম্যতা এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি বলা হয়েছে? যে ধরনের অনাক্রম্যতায় অ্যান্টিজেনের উপস্থিতি দেহের নিজস্ব অনাক্রম্যতার মাধ্যমে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং অ্যান্টিজেন নিষ্ক্রিয় হয় তাকে বলা হয় সক্রিয় অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা সাহায্য করে একটা টিকা যার নাম কি ওরাল পোলিও ভ্যাকসিন। নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি বলা হচ্ছে? যে পদ্ধতিতে দেহের বাইরে তৈরি হওয়া অ্যান্টিবডি শরীরে প্রবেশ করার মাধ্যমে দেহে অনাক্রম্যতা সৃষ্টি করা হয় তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। যেমন ঘোড়ার দেহে তৈরি হওয়া একটা অ্যান্টিবডি সমৃদ্ধ এভিএস দিলে সাপে কামড়ানো রোগীর চিকিৎসা করা সম্ভব হয়, আবার অ্যান্টিভেনাম সিরাম এটাকে বলা হচ্ছে। পৌষ্টিক নারীতে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের পরিপাক কিভাবে সম্পন্ন হয়? কোনো একজন ব্যক্তি ডিম, মাছ, মাংস প্রভৃতি প্রোটিন সমৃদ্ধ কোনো খাদ্য গ্রহণ করেছে, তারা সেই প্রোটিন জাতীয় খাদ্যটা কিভাবে তার পৌষ্টিক নালীর যে বিভিন্ন অংশগুলো রয়েছে, যেমন মনে করো পাকস্থলী, অগ্নাশয় এবং ক্ষুদ্রান্ত্রে কিভাবে পাচিত হবে তা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, শোনো কীভাবে পড়বে তোমরা। পড়বে এভাবে যে পাকস্থলীয় পাকরসের পেপসিন উৎসেচক প্রোটিনটাকে প্রথমে পেপটোনে পরিণত করে। উৎপন্ন পেপটোন আবার অগ্নাশয় রসস্থিত ট্রিপসিন উৎসেচকের প্রভাবে পলিপেপটাইডে পরিণত হয়। এই পলিপেপটাইড আবার ক্ষুদ্রান্ত্রের আন্তরিক গ্রন্থি বা ক্ষুদ্রান্ত্রের যে আন্তরিক গ্রন্থি রয়েছে সেই আন্তরিক গ্রন্থি থেকে নির্গত হওয়া ইরেপসিন উৎসেচকের প্রভাবে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। যেই আমরা জানি যে প্রোটিনের গঠনগত এককটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তাই যেই না অ্যামিনো অ্যাসিডটা উৎপন্ন হয়ে গেল তাহলে সেখানে প্রোটিনের ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। এইভাবে প্রোটিনটা অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তোমরা এইভাবে কথাগুলোকে বলে এই রেখাচিত্রটা কিন্তু উল্লেখ করবে। ডায়রিয়া এবং ম্যালেরিয়া রোগী দুটি করে উপসর্গ। ডায়রিয়া রোগের উপসর্গ কি বলা হয়েছে? রোগী বারে বারে পাতলা মলত্যাগ করবে, 2 নম্বরে শরীরে জলাভাব দেখা যাবে। এরকম দুটো পয়েন্টকে তোমরা লিখবে। আর ম্যালেরিয়া রোগের উপসর্গ বা লক্ষণ হিসেবে লিখবে রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, দেহের তাপমাত্রা বেড়ে প্রায় 102 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা চলে যায়। ঠিক আছে, এইভাবে তোমরা দুটো পয়েন্টকে উপর নিচে করে পয়েন্ট আকারে লিখবে। পরের প্রশ্ন, উষ্ণতার সঙ্গে প্রাণীর অভিযোজনগত সম্পর্ক লেখো। দেখো, উষ্ণতা বা তাপমাত্রার সঙ্গে প্রাণীদের অভিযোজনের সম্পর্ক। প্রথমে বলা হচ্ছে হাইবারনেশন, এস্টিভেশন, ত্বক বর্ণ, দেহাকৃতি, প্রান্তীয় দেহাংশের আকার প্রভৃতি যে পয়েন্টগুলো তোমরা এখান থেকে যে কোনো 2 থেকে 3টি পয়েন্ট লিখে ডিসক্রিপশন করলে উত্তরটি কিন্তু সম্পূর্ণ হবে। কমেন্সালিজম বলতে কি বোঝো? উদাহরণ দাও। কমেন্সালিজম কি বলা হয়েছে? যে আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়ায় দুটো জীব, ভিন্ন প্রজাতির জীব এমনভাবে সহাবস্থান করে যে একটি জীব সর্বদাই উপকৃত হয় এবং অপর জীবটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কোনোটি হয় না। এক্ষেত্রে উপকৃত জীবটিকে বলা হয় কমেন্সাল এবং অপর জীবটিকে বলা হয় আশ্রয়দাতা বা হোস্ট। দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোলাই অর্থাৎ এস্চেরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া মানুষের কোলনে বসবাস করে। তাহলে আশ্রয় কে দিচ্ছে? মানুষের কোলনটা তাকে আশ্রয় দিচ্ছে। কোন জীবটাকে দেওয়া হচ্ছে? কোলাইকে। তাই কোলাই জীবটা কিন্তু এখানে উপকৃত হচ্ছে, খাদ্যরস সংগ্রহ করতেছে, সেই জন্য কোলাইকে বলা হচ্ছে এখানে কমেন্সাল, আর মানুষটিকে বলা হচ্ছে কি আশ্রয়দাতা, হোস্ট। এভাবে কিন্তু তারা একে অপরের সঙ্গে কমেন্সালিজম সম্পর্কের মধ্যে অবস্থান করছে। বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যেতে পারে? বৃষ্টির জল ধরে রাখা বা সংরক্ষণের পদ্ধতিগুলো 1 নম্বরে বলা হয়েছে বাঁধ নির্মাণ করা, জলাশয় খনন করা, বাড়িতে সঞ্চয় বা রেইন ওয়াটার হারভেস্টিং বা ছাদে যেটা করা সম্ভব হয়, বা কোনো জায়গাতে চৌবাচ্চা বা কোনো ট্যাঙ্কের মধ্যেও কিন্তু রাখা সম্ভব হয়ে থাকে। এই যে লিখেছে চৌবাচ্চা বা জলাধার নির্মাণ করা কিংবা ভূগর্ভে প্রেরণ করা। এখন বিভিন্ন জায়গাতে তোমরা দেখবে স্কুল কলেজে এইরকম একটা পদ্ধতি তৈরি করা সম্ভব হচ্ছে। এইভাবে বৃষ্টির জলকে ধরে রাখা বা সংরক্ষণ করা যায়। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেকটি বিভাগের ন্যূনতম একটি করে উদাহরণ দাও। দেখো, উদাহরণ সহ সম্পূর্ণ উদ্ভিদ রাজ্যে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথমে ভাগ করা হচ্ছে অপুষ্পক, তারপর সপুষ্পক। এই অপুষ্পককে ভাগ করা হচ্ছে সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা, মশবর্গীয় বা ব্রায়োফাইটা, ফার্নবর্গীয় বা টেরিডোফাইটা। এইভাবে দেখো, আবার সমাঙ্গদেহীর আন্ডারে রয়েছে একটি শৈবাল, যার উদাহরণ রয়েছে কি স্পাইরোগাইরা বা ক্লেমাইডোমোনাস। মশের উদাহরণ রয়েছে রিক্সিয়া, ম্যারকেন্সিয়া, ফিউনারিয়া। ফার্নবর্গীয় এর উদাহরণ রয়েছে মার্সেরিয়াস, তোমরা লিখতে চাইলে লাইকোপোডিয়াম বা শুষ্নি শাকও লিখতে পারো। আর সপুষ্পককে ভাগ করা হচ্ছে ব্যক্তবীজি, গুপ্তবীজি। ব্যক্তবীজির মধ্যে উদাহরণ দেখবো আমরা সাইকাস, পাইনাস। গুপ্তবীজি হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, সবগুলোই হবে এগুলো। এবং এই গুপ্তবীজিকে ভাগ করা হচ্ছে আবার দুভাগে, একটা হচ্ছে একবীজপত্রী, অপরটা হলো দ্বিবীজপত্রী। একবীজপত্রীকে না যার বীজপত্র একটি থাকে সে কে হলো না গম, ভুট্টা। আর দ্বিবীজপত্রী দুটো বীজপত্র খোসা ছাড়ালে দেখতে পাই আমরা দুটো খণ্ড আলাদা হয়ে গেল, তাকে কি বলা হচ্ছে? দ্বিবীজপত্রী। তারা কারা? না আম এবং ছোলা।
সংবহন কলা, মূলতন্ত্র এবং পাতা এই তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সংবহন কলা, মূলতন্ত্র এবং পাতার শিলাবিন্যাসের উপর ভিত্তি করে তিনটি পার্থক্য চেয়েছে। দেখো, প্রথমে সংবহন কলা কি বলা হয়েছে? কাণ্ডের নালিকা বান্ডিল বদ্ধ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে না। এখানে বলা হয়েছে কাণ্ডের নালিকা বান্ডিল মুক্ত প্রকৃতির, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। মূলতন্ত্র কি? অস্থানিক প্রকৃতির এবং গুচ্ছমূল দেখতে পাওয়া যায়। এর মূলতন্ত্র স্থানিক প্রকৃতির, অর্থাৎ প্রধান মূল, মূলত্র, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল, স্থায়ী অঞ্চল এই সমস্ত জায়গাগুলো প্রধান মূলে দেখতে পাওয়া যায়। এরপর শিলাবিন্যাস, পাতার শিলাবিন্যাস হয়ে থাকে কিরকম না সমান্তরাল শিলাবিন্যাস, আর এর পাতার শিলাবিন্যাস কিরকম জালকাকার শিলাবিন্যাস। এইভাবে তোমরা বিষয়সহ পার্থক্যটিকে লিখবে। অথবা প্রশ্নে বলা হচ্ছে বিপাক কাকে বলে? একে জীবনের একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় কেন? যুক্তি সহকারে বর্ণনা করো। দেখো, বিপাক কাকে বলে? জীবদেহের প্রতিটি সজীব কোষের মধ্যে প্রতিনিয়ত শক্তি নির্ভর যে সমস্ত গঠনমূলক বা অর্থাৎ সংশ্লেষমূলক এবং ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তনগুলো ঘটে চলে তাকে সমষ্টিগতভাবে একসঙ্গে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম বা বিপাক বা মেটাবলিজম বলা হয়। এবারে বলা হচ্ছে পরের দেখো, উত্তরটি আমরা এই বিপাকের তাৎপর্য থেকে উত্তরটিকে সম্পূর্ণ করব। দেখো, প্রথমে কি লিখবে? কোষের মধ্যে উপচিতিমূলক বিপাক ক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে দেহ প্রয়োজনীয় সমস্ত কাজের জন্য শক্তি সরবরাহ হয়ে থাকে। 2 নম্বর বলবে দেহের সমস্ত জৈবনিক ক্রিয়া একত্রিত করে বিপাক কী করে? দেহটাকে সুস্থ এবং নিরোগ রাখে। 3 নম্বর, বিপাক ক্রিয়ার মধ্যে দেহ উৎপন্ন হওয়ার নাইট্রোজেনঘটিত দূষিত পদার্থ মূত্ররূপে দেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। আবার কি দেহের সঠিক ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দেহে বিপাক ক্রিয়ার হার কমে গেলে দেহটা কীরকম হয়ে যায়? মোটা বা স্থূলত্ব হয়ে যায় এবং ওজন বৃদ্ধি পেয়ে যায়। আর বিপাক ক্রিয়ার হার বেড়ে গেলে দেহটা রোগা এবং ওজন হ্রাস হয়। এইভাবে বিপাক দেহের বা জীবনের প্রধান বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বায়োনিক্স এবং সাইবারনেটিক্স কোন কোন শাখা সহযোগে গঠিত হয়? জীববিদ্যার যে শাখায় কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক্সের ধারণা প্রয়োগ করা হয় তাকে বলা হয় বায়োনিক্স। বলবে জীববিদ্যার যে শাখায় জীববিদ্যার পাশাপাশি টেকনোলজি বা প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় সাইবারনেটিক্স। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট উৎস এবং দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। কার্বোহাইড্রেট এর উৎস, দেখো উদ্ভিদীয় উৎসের মধ্যে বলবে তোমরা ভাত, চিনি, গুড়, মিছরি কিংবা আপেল, আম, চাল। প্রাণীজ উৎসের মধ্যে তোমরা বলবে অবশ্যই পাঠার যকৃৎ, এটা হচ্ছে কি, এবং দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ উৎসের মধ্যে পাওয়া যায় কার্বোহাইড্রেট। আর এর বৈশিষ্ট্য বা ধর্মের মধ্যে প্রথমে বলবে ভৌত বৈশিষ্ট্য বা ভৌত ধর্ম এবং 2 নম্বর বলবে তোমরা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মে কি বলবে? শর্করা হলো বা কার্বোহাইড্রেট হলো বর্ণহীন এবং জলদ্রাব্য একটি যৌগ যা সাধারণত মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে। আর রাসায়নিক ধর্মে পড়বে এরা হলো এক ধরনের পলিহাইড্রক্সি অ্যালকোহলের অ্যালডিহাইড বা কিটোনের লব্ধ পদার্থ। দেখো, পলিহাইড্রক্সি কেন বলা হচ্ছে? আমরা এদের গঠনটাই দেখেছিলাম, অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ ছিল, ওএইচ গ্রুপ ছিল, সেই জন্য এই নাম হচ্ছে কি পলিহাইড্রক্সি। এবং অ্যালডিহাইড কেন? যেহেতু গ্রুপ এই আইসোমার বা গঠনটার মধ্যে গ্লুকোজ বা গ্যালাক্টোজের মধ্যে একটা অ্যালডিহাইড অর্থাৎ বন্ড সিএইচও মূলক দেখতে পাওয়া যায়, সেই জন্য এর নাম হচ্ছিল কি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। এবং ফ্রুক্টোজের গঠনে আমরা লক্ষ্য করেছিলাম একটা হচ্ছে কিটোন গ্রুপ, মানে বন্ড সিও গ্রুপ লক্ষ্য করা যাচ্ছিল, সেই জন্য এদেরকে বলা হচ্ছে কি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। একটু ছবি দেখে নাও, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর এটা হচ্ছে কি কিটোন গ্রুপ। এইভাবেই গ্লুকোজ, ফ্রুক্টোজ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন নামে পরিচিত। অ্যাম্ফোটেরিক যৌগ বলতে কি বোঝো? অ্যাম্ফোটেরিক যৌগ কাকে বলা হচ্ছে? না অ্যামিনো অ্যাসিডকে। কেন না যে যৌগে হাইড্রোজেন আয়ন দান করা বা অ্যাসিড হওয়ার প্রবণতা এবং হাইড্রোজেন আয়ন গ্রহণ করা বা ক্ষারীয় হওয়ার প্রবণতা উভয়ই একসঙ্গে দেখতে পাওয়া যায় তাদের অ্যাম্ফোটেরিক যৌগ বলা হয়। আমরা দেখেছি যে প্রোটিনের গঠনগত একক যার নাম অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডের গঠনের মধ্যে দেখা যায় একটি কার্বক্সিল গ্রুপ যা অ্যাসিড গ্রুপ, যে কী করে H+ আয়ন দান করে, এবং দেখতে পাই আরেকটা হচ্ছে অ্যামিনো গ্রুপ যা কী করে এই H+টাকে গ্রহণ করে, অর্থাৎ এটা কি ক্ষারীয় গ্রুপ। এইভাবে এই দুটো গ্রুপের জন্য অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার উভয় হওয়ার কারণে এই জন্য অ্যামিনো অ্যাসিডকে বলা হয় অ্যাম্ফোটেরিক যৌগ। উদ্ভিদ দেহে শ্বেতসার এবং প্রোটিন কোন কোন কোষ অঙ্গাণুগুলিতে সঞ্চিত থাকে তাদের নাম লেখো। উদ্ভিদ দেহে শ্বেতসার বা কার্বোহাইড্রেট এবং প্রোটিন, দেখো শ্বেতসার জমা থাকে যে লিউকোপ্লাস্টটি, তার নাম হচ্ছে কি অ্যামাইলোপ্লাস্ট,
আর প্রোটিন জমা থাকে যে লিউকোপ্লাস্টিডে, তার নাম হচ্ছে কি অ্যালিউরোনোপ্লাস্ট। অবস্থান এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য নিরূপণ করে। একটু লক্ষ্য করো, এখান থেকে শুধু তোমরা মাত্র বৈশিষ্ট্য পয়েন্টটা উল্লেখ করবে। বৈশিষ্ট্য হচ্ছে গঠনগত উপাদান এবং কোষের প্রকৃতি, এই দুটো তোমরা কিন্তু লিখবে। আর অবস্থানটা আমি মুখে বলছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও, দিয়ে পয়েন্ট আকারে তোমরা খাতাতে নোট করে নাও। আচ্ছা, একটু দেখো, তোমরা এই উত্তরটি আমি ছায়া প্রকাশনীর 126 পেজ থেকে পেয়েছি। দেখে নাও, জাইলেম কলার অবস্থান। এই কলা সপুষ্পক উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার নালিকা বান্ডিলে এবং টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের মূল এবং কাণ্ডে পাওয়া যায়। আর ফ্লোয়েম কলা দেখতে পাওয়া যায়, দেখো রয়েছে অবস্থান বলে, টেরিডোফাইটা জাতীয় অপুষ্পক উদ্ভিদে এবং সমস্ত রকম সপুষ্পক উদ্ভিদের নালিকা বান্ডেলে এই ফ্লোয়েম কলা দেখতে পাওয়া যায়। তোমরা উত্তরটিকে মানে এইভাবে দুটো জায়গা অবস্থান আকারে তোমরা পয়েন্টে নোট করে লিখবে আর কি। পরের প্রশ্ন ছিল ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম কাকে বলে? কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদে জাইলেম কলা এবং ফ্লোয়েম কলার মাঝে যে বিশেষ ভাজক কলার স্তর দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম, মনে রাখবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের জোড় কলমে সাহায্য করে। পরের প্রশ্ন, ফটোফসফোরাইলেশন কাকে বলে এবং এর চক্রাকার পদ্ধতি এবং অচক্রাকার পদ্ধতি শব্দ ছকের আকারে বর্ণনা করো। দেখো, আলোক ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন কাকে বলা হচ্ছে? যে পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট এবং পিআই অর্থাৎ অজৈব ফসফেট এর যুক্ত হয়ে বা রাসায়নিক বিক্রিয়ার ফলে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে আলোক ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন। এই কথাটি বা সংজ্ঞাটা বলার পর অবশ্যই কিন্তু তোমরা বিক্রিয়াটাকে উল্লেখ করবে। দেখো, চক্রাকার ফটোফসফোরাইলেশন বলা হচ্ছে চক্রাকার পদ্ধতিতে শুধুমাত্র আলোকতন্ত্র 1 অর্থাৎ PS1 বা P700 অংশগ্রহণ করে এবং উৎপন্ন ইলেকট্রন আবার সেই একই ক্লোরোফিলে ফিরে আসে। আমি একটু বলে দিচ্ছি, লক্ষ্য করো। আলো অর্থাৎ সূর্যালোকের ফোটন কণা প্রথমে উত্তেজিত ক্লোরোফিল P700কে উত্তেজিত করে। এর ফলে এই ক্লোরোফিল P700 ইলেকট্রন নির্গমন করে, যেই ইলেকট্রনটা ফেরিডক্সিন এবং প্লাস্টোকুইনন নামক ইলেকট্রন বাহকের সাহায্যে বাহিত হয়ে সাইটোক্রোম কমপ্লেক্স যৌগতে আসে এবং সেখানে প্লাস্টোসায়ানিন নামক অন্তর্বর্তী যৌগের মধ্য দিয়ে আবার P700তে কী করে না, ইলেকট্রনটাকে ফিরিয়ে নিয়ে আসে। এইভাবে কিন্তু চক্রাকার ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তোমাদের সামনে চিত্রটি আমি একবার তুলে ধরছি, এইভাবে সম্পন্ন হচ্ছে। দেখো, অচক্রাকার ফটোফসফোরাইলেশন। অচক্রাকার পদ্ধতিতে আলোকতন্ত্র 2 অর্থাৎ PS2 এবং অর্থাৎ P680 এবং আলোকতন্ত্র 1 অর্থাৎ PS1 বা P700 উভয় কিন্তু এতে অংশগ্রহণ করে। ইলেকট্রন আর মূল ক্লোরোফিলে ফিরে আসে না। সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিল P680কে উত্তেজিত করে, এর ফলে তা জলীয় বিয়োজনের মাধ্যমে ইলেকট্রনকে ত্যাগ করে। এরপর ওই নির্গত হওয়া ইলেকট্রন প্লাস্টোকুইনন নামক ইলেকট্রন বাহকের দ্বারা বাহিত হয়ে সাইটোক্রোম কমপ্লেক্স যৌগতে আসে, তা আবার প্লাস্টোসায়ানিনের মধ্য দিয়ে P700তে ফিরে আসে। P700 কী করে, ইলেকট্রনটাকে ফেরিডক্সিন নামক ইলেকট্রন বাহকের দ্বারা এনএডিপি প্লাসের কাছে পৌঁছে দেয়। সেই এনএডিপি প্লাসের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে, NADPH গঠন করে। এইভাবে অচক্রাকার ফটোফসফোরাইলেশন পদ্ধতিটি সম্পন্ন হয়। তোমরা চাইলে এই জায়গা থেকেও কিন্তু উত্তরটিকে লিখে করতে পারো। তোমরা ভিডিওটিকে মাঝে মাঝে পজ করে এখান থেকে কিন্তু উত্তরটাকে চাইলে লিখতে পারো। হিল বিকারক কি? হিল বিক্রিয়ায় বিজ্ঞানী রবিন হিল যে সমস্ত পদার্থগুলিকে ইলেকট্রন গ্রাহক রূপে ব্যবহার করেছিলেন সেগুলিকে বলা হয় হিল বিকারক। যেমন উদ্ভিদ দেহে প্রাকৃতিক হিল বিকারকের নাম হলো NADP+। বাষ্পমোচন সম্পর্কে বিজ্ঞানী কার্টিস এর মতবাদটি উল্লেখ করো। আমরা জানি যে বাষ্পমোচনের একই সঙ্গে একটি উপকারী এবং ক্ষতিকারক দুই রকম গুণাগুণ থাকার জন্য বাষ্পমোচনকে বিজ্ঞানী কার্টিস একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে অভিহিত করেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটির নাম কি? দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটির নাম হলো PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। উদ্ভিদের পরিবহনে সমসংযোগ বল এবং অসমসংযোগ বলের ভূমিকা লেখো। সমসংযোগ বল জলের অণুগুলোর মধ্যে বর্তমান যে জলটা জাইলেম বাহিকাদের উপরে উঠছে, রসের উৎসের কারণে উপরে উঠছে, সেই জলের অণুগুলোর মধ্যে বর্তমান সমসংযোগ বল রসের উৎসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টান জল অনুস্তম্ভকে কিন্তু ভাঙতে দেয় না।
আর অসম সংযোগ বল কি? জল অণু এবং জাইলেম বাহিকার প্রাচীরতলের সেলুলোজ অণুর মধ্যে বর্তমান অ্যাডহেশন বল বা অসম সংযোগ বলের জন্য রসের উৎসটা কিন্তু সম্পন্ন হয়। এইভাবে তোমরা সমসংযোগ এবং অসম সংযোগ বল কিভাবে রসের উৎসতে সাহায্য করে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, নেফ্রনে চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিতকরণ করো। নেফ্রনে এই চিত্রটি সেকেন্ড সেমিস্টার সহ আগের মডেলগুলোতেও, মানে তৃতীয় সেমিস্টারের যে আগের মডেলগুলোতেও অনেকবার আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে সেখান থেকে একবার ডিসক্রিপশন দেখে নিতে পারো, না হলে তোমাদের সামনে আমি ছবিটি তুলে ধরেছি, তোমরা একবার দেখে নাও ছবিটি। মানব বৃক্কের অন্তর্গঠনের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, বৃক্কের অন্তর্গঠনের ছবি তোমাদের সামনে দেওয়া রয়েছে। ছবিটি প্রথমে আঁকবে, তারপর গঠনটাকে ব্যাখ্যা করবে। কোন অংশটা কর্টেক্স, কোনটা মেডালা অংশ, কোন অংশটাকে আবার বৃক্কীয় পেলভিস বলা হয়, মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স কোনটা, ব্রেনার প্যাপিলা রেনার পিরামিড কোনটা, বৃক্ক পেলভিস কোনটা, তোমরা সব অংশগুলো কিন্তু ছবিটা প্রথমে বাম দিকে রাখবে, ছবিটা প্রথমে এঁকে নেবে, তারপরে ছবি দেখে দেখে বিভিন্ন জায়গাগুলো পড়বে। তোমাদের কিন্তু এইভাবে করলে সুবিধা হবে, আর এইভাবেই তোমরা ছবির সঙ্গে পুরো ব্যাপারটাকে কিন্তু বর্ণনা করবে। পরীক্ষায় সবসময় দেখে নেবে কোনো প্রশ্ন পড়লে প্রশ্নটার পাশে কত মার্কস রয়েছে, মার্কস অনুযায়ী বা নাম্বারটা অনুযায়ী কিন্তু তোমরা উত্তরটা লেখার চেষ্টা করবে। যেহেতু এখানে বর্ণনার সঙ্গে সঙ্গে, মানে ছবির সঙ্গে সঙ্গে বর্ণনা দিয়েছে, তাই জন্য কিন্তু ছবির সঙ্গে সঙ্গে বর্ণনাটা আমাদের দিতে হবে, তবেই কিন্তু 5 নাম্বারের জন্য যথোপযুক্ত হবে। না হলে শুধু ছবিটিকে এঁকে দিলে কিন্তু 5 নাম্বার মাস্টারমশাই দেবেন না। বর্তমানে বহুল প্রচলিত 5 প্রকারের টিকার নাম এবং তাদের প্রকৃতি, তাদের দ্বারা বাধাপ্রাপ্ত রোগের নাম সারণী আকারে লেখো। দেখো, এখানে 5 প্রকার টিকার নাম দেওয়া রয়েছে, যেমন ওপিভি, বিসিজি, টিএবি, টিপিটি, এমএমআর, এই সমস্ত টিকার প্রকৃতিও লেখা রয়েছে এবং তার দ্বারা বাধাপ্রাপ্ত রোগগুলোর নামও পরপর দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে উত্তরটাকে করে নাও। কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা কিভাবে কার্যকরী হয় তার সংক্ষেপে লেখো। ইমিউন রেসপন্সের এই কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা সম্পর্কিত আলোচনাগুলো আমি আগের মডেলগুলোতে অনেকবার বলেছি, তোমরা চাইলে পুরনো ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। পপুলেশনের বৃদ্ধি লেখচিত্রে চিত্র অঙ্কন করো। আমরা জানি যে পপুলেশনের বৃদ্ধি সম্পর্কিত 2 ধরনের লেখচিত্র হয়ে থাকে, একটা জি আকৃতি বিশিষ্ট লেখচিত্র এবং আরেকটি হচ্ছে এই এস আকৃতি বিশিষ্ট লেখচিত্র। তোমাদের সুবিধার জন্য তোমাদের সামনে আমি ছবিটা তুলে ধরতেছি, একবার তোমরা এখান থেকে উত্তরটিকে কিন্তু সম্পূর্ণ করো। ছবিটা অবশ্যই আঁকবে, কীভাবে বৃদ্ধি হচ্ছে, কোথায় ধারণ ক্ষমতা অতিক্রম করছে, কোনটা ল্যাগ দশা, কোনটা লগ দশা, কোনটা স্থিতিশীল দশা, এইভাবে কিন্তু ছবি এঁকে পুরো ব্যাপারটাকে তোমরা ব্যাখ্যা করবে। উত্তরটি রায় মার্টিন সহায়িকার 421 নম্বর পেজে রয়েছে। প্রকৃত ন্যাটালিটি এবং ইকোলজিক্যাল ন্যাটালিটি, এই দুটো যে দুটো এখানে দুরকমভাবে দেওয়া থাকলেও বিভিন্ন বইতে এটা কিন্তু একই রকমই দিয়েছে। আমি তোমাদেরকে কয়েকটি বই থেকে তার নমুনা দেখাচ্ছি, তারপর উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরছি, একটু তোমরা মন দিয়ে দেখো। দেখো, এখানে দেখানো হচ্ছে প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটি কিন্তু একই জিনিস। আমরা দেখতে পাচ্ছি ন্যাটালিটি বা জন্মহারকে ভাগ করা হয় 2টো ভাগে, একটা চরম বা সার্বিক ন্যাটালিটি এবং অপর একটি হলো প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটি। অপর একটি বইতে আবার লক্ষ্য করো, লেখা রয়েছে এই জন্মহারকে ভাগ করা হচ্ছে 2 ভাগে, একটা হচ্ছে শারীরবৃত্তীয় জন্মহার বা ফিজিওলজিক্যাল ন্যাটালিটি, যাকে আবার বলা হচ্ছে সর্বাধিক বা চরম জন্মহার, এবং আরেকটি হলো বাস্তব জন্মহার বা ইকোলজিক্যাল জন্মহার বা ন্যাটালিটি। তো এই বাস্তবটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত জন্মহার এবং তার সঙ্গে দেখো ইকোলজিক্যাল জন্মহার, এগুলো কিন্তু একই জিনিস। তাই আমার মনে হচ্ছে আরেকটি বইও তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে প্রকৃত বা বাস্তব ন্যাটালিটি এবং ইকোলজিক্যাল ন্যাটালিটি এটা কিন্তু একই জিনিস। হয়তো লিখতে গিয়ে কোনো জায়গায় চরমটা লেখার পরিবর্তে প্রকৃত লেখা হয়ে গেছে। তো তোমরা যদি তোমাদের কোনো জায়গা থেকে তোমাদের মনে হয় যে উত্তরটা বিতর্কিত বা উত্তরটা নিয়ে কোনো সংশয় থাকে, তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় কমেন্ট করো, আমি সেটাকে আমার সংশোধন হিসাবে মেনে নেব। তো এখন দেখো, চরম ন্যাটালিটি বা সর্বাধিক জন্মহার এবং বাস্তব বা ইকোলজিক্যাল জন্মহারটা সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, একই চরমটা আমি বলছি এবং বাস্তব বা ইকোলজিক্যাল, এই দুটোকে দিয়ে আমি ব্যাখ্যা করছি। এই জন্মহারে কোনো প্রকার বাধাদানকারী সমস্যার অনুপস্থিতিতে জনন ক্রিয়ার মাধ্যমে কোনো পপুলেশনে একক সময় যত সংখ্যক নতুন সদস্যের সংখ্যার বৃদ্ধির সক্ষমতা রাখে তাকেই বলা হচ্ছে চরম বা সার্বিক জন্মহার।
আর অপরপক্ষে বাস্তব বা ইকোলজিক্যাল জন্মহারে বলা হয়েছে পরিবেশে সমস্ত রকমের বাধাদানকারী সংস্থার উপস্থিতির মধ্যেও একক সময়ে কোনো প্রজাতিতে যত সংখ্যক নতুন সদস্যের বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে বাস্তব বা ইকোলজিক্যাল জন্মহার। এখানে শুধু বলবে তোমরা কোনো রকম বাস্তব কোনো রকম বাধা সমস্যার সম্মুখীন হচ্ছে না, আর এখানে সমস্ত বাধা পরিবেশগত সমস্ত বাধা আরও উষ্ণতা তাপমাত্রা কি পরিবেশগত অবস্থার মধ্য দিয়েও যে সমস্যার মধ্য দিয়েও যে প্রজাতিতে যত সংখ্যক নতুন সদস্যের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে বাস্তব বা ইকোলজিক্যাল জন্মহার। আজকে প্রশ্নবিচিত্র আলোচনার একেবারে অন্তিম প্রশ্নে আমরা উপস্থিত হয়ে গেছি। দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে, মানে এই লাস্ট প্রশ্নের প্রথম ধাপে বলা হয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দেখো বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যানের যে 10% সূত্র কি বলা হয়েছে, বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে শক্তি প্রবাহের সময় একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে, অর্থাৎ এখান থেকে এটা একটা পুষ্টিস্তর আবার এটা একটা পুষ্টিস্তর, এইভাবে শক্তিটা প্রবাহ হওয়ার সময় একটা পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তির রূপান্তর ঘটে, অর্থাৎ পুষ্টিস্তরে জীব কর্তৃক জীবন ধারণের জন্য ব্যয়িত হয়ে যায়। এইটিকে বলা হচ্ছে লিন্ডেম্যানের 10% শক্তি। তোমরা কিন্তু এভাবে এটা খাদ্য শৃঙ্খল লিখবে, তার সঙ্গে তার যে শক্তিটা ক্রমশ হ্রাস হচ্ছে সেই চিত্রটাও তোমরা এখানে তুলে ধরবে। তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলে দিই, দেখো 1000 জুলের যদি 10% শক্তি কমানো হয় তাহলে কত হবে, 100 জুল, তার 10% করলে কত হচ্ছে, মানে কত থাকতেছে 10 জুল, তার 10% করলে কত হচ্ছে না 1 জুল। এইভাবে শক্তিটা কিন্তু মানে ক্রম হ্রাসমান পর্যায়ে এগিয়ে চলেছে। সার্বিক উৎপাদন কি? দেখো সার্বিক উৎপাদন বলতে কি বুঝি বা গ্রস প্রোডাকশন কি? উদ্ভিদের সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে সর্বমোট যে পরিমাণ শক্তি কোনো বাস্তুতন্ত্রে আবদ্ধ হয় তাকে সার্বিক উৎপাদন বা গ্রস প্রোডাকশন বলা হয়। উত্তরটি ছায়া প্রকাশনী 407 পেজ থেকে নেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদের প্রকারভেদগুলি লেখো। প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ টেবিলের সাহায্যে তুলে ধরা হয়েছে। দেখো একটা রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে, অপরটি প্রাকৃতিক সম্পদের প্রাপ্তির উপর নির্ভর করে এই প্রাকৃতিক সম্পদকে যে ভাগ করা হয়েছে তার তালিকা কিংবা টেবিলের সাহায্যে তোমাদের সামনে আমি তুলে ধরলাম সম্পূর্ণটা। তো এই ছিল আজকে প্রশ্নবিচিত্র আলোচনা পর্ব। যদি তোমাদের আলোচনাটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করো। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা থেকে থাকে বা কোনো প্রশ্ন নিয়ে কোনো সংশয় বা বিতর্ক বলে মনে হয়ে থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আরও যে নিত্য নতুন ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো কিন্তু তোমরা সবার আগে প্রথমে তোমরা পেয়ে যাবে। তো যারা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটি মডেল প্রশ্নবিচিত্র আলোচনা পর্বে।